গলাটা শুকায় গেছে। জি না, তোমারে বলিনি, আমি নিজের একটু ব্যালেন্স করে নিলাম। বকুল, তুমি কিন্তু আমার 6 নাম্বার। 6 নাম্বার? না মানে এর আগে আমি 5টা মেরে ক্যান্সেল করেছি, 6 নাম্বারে যে তোমারে আমি পছন্দ করেছি। 5 জনরে ক্যান্সেল করছেন কেন? ক্যান্সেল করবো না কেন বলো? কারুর বিবাহের বয়স হয়নি, আর বাল্য বিবাহের দায়ে তো আমার জেলে জাতি হতো। আমার দাদি ঘটক ঠিক করলো, আমার জন্য পাত্রী দেখা শুরু করলো, আর ওই ঘটক খালি কম বয়সী মেয়েদের নিয়ে আসে। আমার দাদি একটু সেকেলে মানুষ তো, বাল্যবিবাহের কুফল সম্পর্কে উনি জানে না, কিন্তু আমিও জেদ ধরে থাকছি। আমি কোনোভাবে অপ্রাপ্ত মানে 18 বছরের নিচে কোনো মেয়েরে বিয়েই করব না। আপনি তো তাহলে অনেক বুদ্ধিমান। বুদ্ধিমান মানে? এটা তুমি কি বললা? আমি তো শিরম বুদ্ধিমান। আমার সব বুদ্ধি আমার ছোট মাথায় ধরে না বলে কিছু বুদ্ধি ওই ডয়ারের মধ্যে রাখি, ডিজিটাল বুদ্ধি ডয়ার ডিজিটাল বুদ্ধি? আছে, তোমারে পরে বলবো। বকুল, আমি তোমারে এক চান্সেই পছন্দ করছি 2টা কারণে। প্রথম কারণ হচ্ছে তোমার নামও বকুল, আমার নামও বকুল। তুমি বিলকিসারা বকুল, আমি বাকাউল্লাহ বকুল। কি দারুণ মিল, তাই না? হুম। দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণটা হচ্ছে তোমার নাকের উপরের ওই ছোট্ট তিলটা। আমি শুনেছি মেয়েদের নাকের উপর তিল থাকলে সে নাকি স্বামীর খুব আদর পায়। তাহলে তো আদর আমি পাবো, তাতে আপনার কি? সেটাই তো আমার কথা। আমি ঠিক করে রাখিছি, আমি যারে বিবাহ করব আমি তারে টনকে টন আদর করব। আমার এই টনকে টন আদর তুমি যে নিতে পারবা তা তোমার ওই নাকের তিল দেখে আমি বুঝতে পারিছি। এই জন্য তোমারে আমি পছন্দ করছি। হ্যাঁ, ইট মারে কিটা? ঢিল মারে কে? নিশ্চয়ই আখের চোরাটা। এ বেটা, এ নিজের ঘরে বউ রেখে তুই আমার বাসর ঘরে ইট মারতেছিস কে? বাসর তো তুইও করেছিস, আমি কি তোর বাসর ঘরে ইট মারিছি? কে? তোমার বন্ধু নাকি? বন্ধু মানে একেবারে জিগরি দোস্ত, কিন্তু ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। দাদি, দাদি, ওই আখের ঢিল মারতে নিষেধ করো। আই বাকা চিল্লাচ্ছিস কেন? ওই আখের আবার বাসর ঘরে ইট মারে যুদ্ধক্ষেত্র বানাই দিল। বাসর রাতে জালনায় এমন দুই একটা ঢিল পড়ে, এতে খেপতে হয় না। কি ব্যাপার জিনাতা নেবু, তুমি মনে হচ্ছে আমার বাড়ির দিকে ঢুকতেছো? হ্যাঁ, ইতির সাথে একটু গল্প করতে যাই। তুমি এখনো দোকান খোলনি? তার মানে হচ্ছে আমি দোকান খুলতে গেলি তোমার ইতির সাথে গল্প করতে খুব সুবিধা হয় নাকি? তা তো একটু হয়। তুমি তো আমাকে দূর দূর করো, তাই ইতির সাথে একটু গল্প সল্প করি। দেখো, আমি তোমারে আগেই নিষেধ করছি, বারবার নিষেধ করছি, তোমার এইসব ঝাড়ফুঁক আমার পছন্দ না। কি বললা আখের? আমি কি কবিরাজ নাকি? আমি একজন পরিবার কল্যাণ সহকারী। চিকিৎসা শাস্ত্র মতে সবকিছু করি। স্বাস্থ্য কেন্দ্রে কি কবিরাজি করা হয় নাকি? ওই একই কথা, যারা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে তারা তো কবিরাজ, তাদের কাজ হচ্ছে সকলরে ঝাড়ফুঁক করা। তুমি যে কবে বুঝবান হবা আখের? আমি কি আমার কোনো স্বার্থে লোকের বাড়ি বাড়ি ঘুরি? আমি যা করি সব তো তোমাদের ভালোর জন্যই করি, তোমাদের কল্যাণের জন্য করি। দেখো জিনাতা বাবু, তোমার এত কল্যাণ আমার লাগবে না। তুমি ইতির সাথে গল্প করো, ভালো কথা, কিন্তু এমন কিছু বুঝাবা না যে আমি বাড়ি আসলে পরিবার পরিকল্পনার কথা কয়ে আমার মেজাজটা গরম করে দেয়। তুমি তো এতদিন একা ছিলা, তাহলে বিবাহ করতে গেলা কেন? সারা জীবন একাই থাকতা। বিবাহ মানেই তো পরিবার, আর পরিবার থাকলে সেখানে পরিকল্পনা থাকবেই। কথার যুক্তি খুব ভালোই দিতে শিখেছো, তাই না? যাও, কিন্তু আমার কথাটাও যেন মনে থাকে। আশ্চর্য বকুল, আমি যে সকালবেলা এক কাপ কড়া চা খাই এটা তুমি কিভাবে জানলা? তুমি কি জাদু জানো বকুল? চা তো আজ অমৃত মনে হচ্ছে। আমি রূপার কাছ থেকে সব জেনে নিয়েছি। আচ্ছা বকুল, বলো বকু। আচ্ছা
তুমি বসো তো এখানে। তোমারে বলছিলাম না আমার পেরেন একটু বেশি হওয়াতে কিছু বুদ্ধি এইখানে রাখি। ডিজিটাল বুদ্ধি। এই হচ্ছে ডিজিটাল বুদ্ধি। পৃথিবীর সব বুদ্ধি এটার মধ্যে লুকানো থাকে। শোনো, আমার ফার্মের হিসাবপত্র, কেনাকাটার লিস্টি সব আমি এটার মধ্যে রাখি। বকুল, একটা কাজ করি, চা খাতি খাতি একটা কাজ সেরে নি। আজকে আমি হক স্যারের সাথে দেখা করতে যাব। ভাবছি স্যারের জন্য মধুমারের 1 কেজি মিষ্টি নিয়ে যাব। অর্ডারটা এখানে বসিয়ে দিয়ে দিই। বকুল, ও বকুল, কি সর্বনাশ, এখন কি হবি? কি হবে? দাদি তোমাক ডাকতেছে না আমাক ডাকতেছে? আচ্ছা দাদি, হুম, দাদি কোন বকুলে ডাকছেন? ভালোই হয়েছে, একজনের ডাকলে দুজনেই চলে আসো। আচ্ছা ঠিক আছে। না, ঠিক নাই। দাদি একজনের ডেকে দুইজনে ডাকার মজা নেবে, এটা তো হতে দেয়া যায় না। দাদি, হুম, আপনি এক কাজ করেন, আপনি আমারে ডাকবেন হচ্ছে গম্ভীর গলায়, বকুল, এভাবে। হ্যাঁ, বলেন। তরে ডাকবো কিভাবে? বকুল। বকুল। হ্যাঁ, এভাবে। আর ওরে ডাকবেন হচ্ছে মিহি গলায়, কোকিলের মতো মিষ্টি করে, বকুল। বকুল। বাহ, সুন্দর হয়েছে। বসো, জরুরি কথা আছে। শোনো, দুইজনের মধ্যে কেউ তো সংসার করো নাই। তোমার দাদা শ্বশুর, তার সাথে 2 করে 10 বছর সংসার করেছি। আমার যে সংসারে খুঁটিনাটি কেউ বেশি জানে না, তাই আমি যা বলবো আমার কথা মতো চলতে হবে। তা তো ঠিক আছে দাদি, তবে দাদি সংসার তো কঠিন কিছু না। আর এই সংসারের কথা চিন্তা করে আপনি আপনার শরীর নষ্ট করবেন না। সংসার অত সহজ মনে করো না, বড় কঠিন জিনিস। তোমরা আমার বুদ্ধিতে চলবা। তোমার বাপ মা মারা যাওয়ার পরে আমি তো তোমাদের দেখাশোনা করেছি। শোনো, আমার প্রথম পরামর্শ হইল দুইজনের কুলে আমি একটা সন্তান দেখতে চাই। আমার 4 পুরুষ, তবে আমি দেখে মরব। দাদি, আমি জানতাম আপনি কেন ডাকছেন, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। বিয়ার পর বাচ্চা নিবা না তো কি? ভাবি, আপনার নানির দেওয়া পানির বাটাটা দাদির খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। সেই সকালবেলা ধুয়ে মুছে ব্যবহার করা শুরু করেছে। ভাবি, আমি স্কুলে যাচ্ছি, ফিরে এসে পুরা গিরামটা আপনারে দেখাবো। আচ্ছা ঠিক আছে। আইসা গেলাম। শোনো ইতি, আমি বকুলরে বলেছি সে যেন তোমার প্রাণের স্বামীরে বুঝায় সংসারে মন দিতে। শুধু সংসারে মন দিলেই চলবে? দেখো জিনাতারাবু, তোমার সঙ্গে পরিচয় সেই কবে থেকে। আমাদের গ্রামও তোমার ফিল্ডের ভেতরে। আমাদের উঠোন বৈঠকে বসায় তুমি কত কিছু শিখিয়েছিলে। সুস্থ পরিবার পরিকল্পনার কল সেন্টারের নাম্বারও দিয়েছিলে, 16767। ঠিক বলিছি না? সেই নাম্বারে কল করলে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, তারপর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যারে বলে পার্সোনাল হাইজিন, কত কিছু শিখেছি, জেনেছি। আর এখন বিয়ের পর এসে দেখতেছি তোমাদের ছোট ভাই কিছুই জানে না। অসুবিধা নেই, আমি ওরে বুঝিয়ে যাচ্ছি, আরো বোঝানোর চেষ্টা করব। জানে না কথাটা আসলে ভুল বলেছি, জানে ঠিকই কিন্তু মানে না। আরে না মানলে তো নিজেরই ক্ষতি, সেটা বোঝাতে হবে। বুঝাও জিনাতারাবু। আর এই যে আমি তারে লুকায়ে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছি, এটা জানতে পারলেও হয়তো সে রাগ করবে। তার ঠিক, ঠিক আছে, আমি দেখতেছি। দেখা হলো দুজনে, দুটি মনে সবুজ বাতি জ্বললো, আরে ঝিকি 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 প্রেমের গাড়ি পঙ্কিরাজ! চললো। আসতে যে মাজন, এই নাও খাই নিও। পঙ্কিরাজ, এই তো হ্যাঁ কই তুই? তোর ঘটনাটা কি আমারে কও দি? তোর দুধ ডেলিভারি করতে যেতে হবে না? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। কোন জায়গায় যাবো হের একটা লিস্ট ধরাই দেন। শোন,
প্রথমে যাবে হচ্ছে কবুরাটে, হ্যাঁ কবুরাটে ডেলিভারি শেষ করে ফেরার পথে আলমপুরে ডেলিভারি দিয়ে আসবি। সেই অর্ডার আইছে কোন সময়, তোরে আমি ডাকতিছি, তুই গান গাচ্ছিস বসে বসে। এই তো, এটা আপনি কোনো কথা বলেন মাজন? গান কি নিজের মনের সুখের জন্য গায়? আপনার গরুরে গান শোনালি পরে তারা ডিনার করে, লাঞ্চ করে। আমার সাথে ফাইজলামি করো তুমি? গরু কি মানুষ নাকি বলো, যে তোরে গান গেয়ে গরুরে খাওয়াতে হবে? আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। ঠিক আছে, কাল আপনি একবার খাওয়াবেন, দেখেন গরুরে খাওয়াতে পারেন কিনা। ঠিক আছে, আমিও দেখবানি কালকে। আচ্ছা ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। লিস্ট নিয়ে যাবি না তুই? বলদ, যা। বকুল, সকাল থেকে 3বার ফোন দিয়ে ফেলছো। আমি কি সব কাজ কাম বাদ দিয়ে তোমার ফোন রিসিভ করব? হ্যাঁ করবা, এটা তো ফোন না বকুল, এটা হচ্ছে প্রেম, ডিজিটাল কায়দার প্রেম। কি করবো বলো, এই ফোনটা আমার পকেট থেকে বারবার বলতেছে বকুল রে ফোন কর, বকুল রে ফোন কর। আমি যতবার বলি না থাক দরকার নেই, তারপরেও বলে ফোন কর ফোন কর। বকুল, তুমি আমার ফার্মটা দেখতে আসবে না? দেখবো তো, সেলফিও তুলবো। গরুর সাথে সেলফি তুলবা? গরুর মালিকের সাথেও তুলবো। আচ্ছা ওকে, বাই বাই, আবার যেন দেখা পাই। ঠিক আছে। ভাই মিষ্টি রেখে আইছি, আচ্ছা কত হয়েছে? 500 টাকা। আয় খা, আয় 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 খা 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 আয়। কিরে বাকা, আয় 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 আয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আছিস কেমন? স্যার বিয়ের তো মাত্র একদিন হলো, এখনো ঠিক বুঝে উঠতে পারতেছি না কেমন আছে। স্যার আপনার জন্য মিষ্টি আনছি। মিষ্টি কেন রে? আপনি তো আমার বিয়ের বরযাত্রীতে যেতে পারলেন না, তাই আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম, আমাদের ওই মধুময়রার দোকানের মিষ্টি। মধুমারা দোকানের মিষ্টি? তাহলে তো এই অঞ্চলের সেরা মিষ্টি। ভালো করেছিস, রাখ। ওই চেয়ারটা নিয়ে আয়, আইসে বস। আয় আয় আয়। স্যার আপনি অভয় দিলে আমি একটা কথা বলতে চাই। বল। আমার হয়তো স্যার কিছু বিষয়ে আপনার সাহায্য দরকার হতে পারে। কেন রে? স্যার আমার দাদি, উনি তো ধরেন পুরনো চিন্তা ভাবনার মানুষ, ওনার পরামর্শ না শুনলে উনি আবার রাগারাগিও করেন। এই আজকে উনি বলতেছিলেন যে আমাদের খুব তাড়াতাড়ি সন্তান নিয়ে নিতে হবে, অথচ স্যার ওই জিনাতবু আমাদের কল্যাণাপা উনি বলেছেন স্ত্রীর বয়স 20 বছর না হওয়া পর্যন্ত সন্তান নেওয়া ঠিক হবে না। আমার বউয়ের বয়স তো 19, তাই স্যার আমাদের আরও একটা বছর অপেক্ষা করা উচিত না? জিনাতবু আমার বিয়ের আগে যা যা পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলতে গেলে দাদি মাইন্ড খাতে পারে। তাই স্যার আপনি যদি একটু বাড়িতে এসে দাদিরে আলাপ সালাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোদের বাড়িতে গিয়ে চাচির সাথে গল্প গুজব করে আসবো। ধন্যবাদ স্যার। স্যার আমি নিজ হাতে আপনার একটা মিষ্টি তুলে খাওয়াই দিই স্যার। স্যার দেই, যার বিবাহ তার দায়িত্ব হচ্ছে নিজ হাতে মুখে মিষ্টি তুলে খাওয়ান। কিরে বন্ধু, কি করিস? কি আর করব, যা করি তাই করতেছি, গরু আর দুধের ব্যবসা করি। এই দুধের ব্যবসা করতে যায় না, তুই একদম গরু হয়ে গেলি। গরু আমি হয়েছি? গরু তো হয়েছ তুমি। আমি গরু হইছি কেমনে? তুমি আমার একটা কথা বলো, সকালবেলা বেরোনোর পরে এর মধ্যে তুমি কয়বার ভাবিরে ফোন দিয়েছো? এতবার ফোন দেওয়ার কি আছে? রাত্রি যাব না নে, দেখা হবি না নে, হয়ে গেল। তা সে বাড়ি ফেরাটা কয়টার দিকে হবে না? তা অবশ্য একটু রাইত হবে না। তোমার এই ব্যাপারটা আমার সহ্য হচ্ছে না। নতুন একটা মানুষকে বিয়ে করে ঘরে আনিছো, কোথায় একটু তার সময় দেবা, তার ভালো মন্দর খোঁজ নেবা, তা না করি তুমি ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কথা সুর তো আমার ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুই জিনাতবুর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিস। এই জায়গায় ষড়যন্ত্রে তুই কি দেখলি? জিনাতবু কি কখনো খারাপ কথা বলে? তুই তার কথা শোন, তারপরে তুই বল। আরে কি শুনবো, দেখা অলি পারে খালি কাটা সিরার কথা কয়।
ভাল লাগে ক? আমার একদম শুনতে ভাল লাগে না। কাটা সিরার কথা বলবি কেন? সে তো বলে একটা পরিবারে কিভাবে সুখী করা যায়, সেই জন্য সে সুন্দর সুন্দর বুদ্ধি দেয়। তুই তার কথা না শুনে আন্দাজে উল্টোপাল্টা কথাবার্তা বলতিছিস। আমি তোরে স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই যদি আমার সাথে যে জিনাতবুর কথা না শুনিস, তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব আমি কন্টিনিউ করতে পারবো না। এটাই আমার ফাইনাল কথা। তুই এত বড় একটা কথা কয়ে ফেললি, কষ্ট পেলাম বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা, আমি যাব। জিনাতবু কি কয় সব কথা আমি শুনবো, হয়েছে? এবার চল। আরে আলেকনগরের সব সুন্দরীরা সেলফি তোলার জন্য অ্যাটাক দিছে। চল চল। আমার কথা শোনার জন্য যে আখের আমার বাড়িতে আসবে, আমি সেটা চিন্তাও করতে পারিনি। সব কীর্তিত্ব বকুল ভাইয়ের। তিনি এমন এক হুমকি মেরেছেন। থাক, এসব আর বলতে হবি না। বলো জিনাতারাবু, তুমি কি বলতেছ? তোমার এই ঝাড়ফুঁক, টাকটুক, তারপরে কাটা সিরা। দেখলা, তুমি আমাদের কাজটারে মস্করা মনে করো না আখের। মনোযোগ দিয়ে শুনলে কিন্তু সবই বুঝতে পারবা। জিনাতবু, তুমি বলা শুরু করো তো, নালি দেরি হলেই তোমার আবার ফির চা বানাতে হবে। অবশ্য বকুল যে সুন্দর চা বানাচ্ছে, সেই চা খাওয়ার পরে আমি অন্য কারো হাতের চা বেশি দিন খাতে পারবো বলে মনে হয় না। শোনো বকুল, সব চায়ের স্বাদ একই রকম, শুধু এক এক চায়ের মধ্যে প্রেমটা থাকে এক এক রকম। ওই প্রেমের জন্যই চায়ের স্বাদ আলাদা হয়। তুমি ঠিকই বলছো জিনাতবু। জিনাত সবসময় ঠিকই বলে। আচ্ছা আখের, তুমি বলো তো, ধরো একটা ছোট আমের গাছ, সেটাতে যদি অনেক আম ধরে, আমের ভারে গাছটা ভেঙে পড়তেছে প্রায়, তখন তুমি কি করবা? কি আর করব, যা করার তাই করব। আরে বাবা, করিসটা কি সেটাই তো জিনাতবু জানতে চাচ্ছে। ওই তো গাছটার ডাল থেকে কিছু কিছু আম কাইটে ফেলে দেব, যাতে বাড়তি চাপটা আর না থাকে। একদম সঠিক উত্তর। ইতির বয়স এখন 19, বিলকিসেরও তাই। ওদের অবস্থাও কিন্তু ওই ছোট আম গাছটার মতো। তোমরা যদি এখন সন্তান নিতে চাও, তাইলে ওদের দুজনের অবস্থা হবে ওই আম গাছের মতো, ভারে নুয়ে পড়বে। তোমাদের বাচ্চার শরীর দুর্বল হবে, মায়ের শরীরও ভালো থাকবে না, বাচ্চার শরীরও ভালো থাকবে না। মেয়েদের বয়স 20 বছর না হওয়া পর্যন্ত বাচ্চা নেওয়া ঠিক না। সেটা আমি মেনে নিলাম। আমরাও তো মা হয়েছি, আমাদের সময় তো এইসব ছিল না। ছিল না, কিন্তু তাও আপনারা সুস্থ বাচ্চা জন্ম দিয়েছেন এবং আপনারাও সুস্থ আছেন। কিন্তু চাচি, আপনি নিজে একটু স্মরণ করে দেখেন তো, আপনাদের সময়ে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে জীবন দিয়েছে। আপনার পরিচিতর মধ্যে দেখেন, আত্মীয় স্বজনের মধ্যে দেখেন। তা অবশ্য ঠিক, আমার চোখের সামনে অনেকে মরেছে, আমার বড় বোনটাও মরেছে। কারণ তখন আমরা জানতাম না কি কি কারণে বাচ্চা প্রসবকালে মায়েদের মৃত্যু হয়। আমরা তখন এও জানতাম না এই মৃত্যু হার কিভাবে কমানো যায়। এই সেদিনের কথা, 2001 সালে আমাদের দেশে বাচ্চা প্রসব করতে গিয়ে 1,00,322 জন মায়ের মৃত্যু হতো। সেটা অবশ্য এখন কমে 1,00,169 জনে নেমেছে। তুমি তো মাস্টার, তুমি এত সব জানলা কেমনে? এতদিন ধরে ইতি আর বিলকিস ছিল বাবার বাড়ির মেয়ে, আর এখন হয়েছে শ্বশুর বাড়ির বউ। এখন তো তাদের একটা আলাদা দায়িত্ব হয়েছে। সেখান থেকে মা হতে গেলে একটা প্রস্তুতির ব্যাপার আছে। শরীর মন সবকিছুই প্রস্তুত হইতে হবে। বাচ্চা ধারণ, লালন পালন সবকিছুর জন্যই তো একটা প্রস্তুতি আছে। মনে মনে তৈরি হইতে হবে। এখন সে শ্বশুর বাড়িতে নতুন, তারে যদি তোমরা এখন মায়ের ভূমিকায় নামিয়ে দাও, তার একটা প্রস্তুতি লাগবে না? মা হওয়াও তো একটা নতুন পরিচয়, সেই পরিচয়ের জন্য একটা প্রস্তুতি লাগবে না? তোমরাও তো বাবা হইবা, তোমাদেরও তো প্রস্তুতি দরকার আছে। বাবার দায়িত্ব আছে না? বাবা হইতে গেলে কি কি দায়িত্ব পালন করতে হবে সেটাও তো তোমাদের বুঝে নিতে হবে। দুজনেই যদি পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে বাচ্চা নাও, তাহলে বাচ্চাটার কি অবস্থা হবে দেখো। শারীরিক, মানসিক, আর্থিক প্রস্তুতি না নিয়ে তুমি যদি তোমার বাচ্চারে এই পৃথিবীতে আনো, তাহলে তো তোমার বাচ্চারই কষ্ট হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো এই চিন্তা একবারও করিনি, আমার মাথায় আসেনি।
জিনাতারাবু, তুমি ঠিকই বলিস। আমি তো এই জায়গা কোনো ঝাড়ফুঁক, টুকটাক, কাটাকাটি এগুলো কিছুই দেখতে পারতেছি না। সবই তো বাস্তব। আমার বিয়ের আগে জিনাতবু আমার এই কথাগুলা বলিছেন। এখন তুই মনোযোগ দিয়ে শুনলি, এখন তুই সেই মোতাবেক কাজ করবি। দেখো, ইতির বয়স এখন 19, 1 বছর পরে হবে 20। বিলকিসেরও তাই। 1 বছর পরে যদি তোমরা বাচ্চা নাও, তাহলে কিন্তু দুজনেই প্রস্তুত হয়ে যাবে। তখন ওরা শারীরিক মানসিকভাবে বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হবে। আর এই 1 বছর আখের তোমার কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে হবে। চাইলে তুমি কন্ডম ব্যবহার করতে পারো, আর না হলে ইতি খাওয়ার বুড়ি, দুইটার যে কোনো একটা পদ্ধতি নিতে পারো। ঠিক আছে, এসব পরিটরির আর দরকার নেই। কখন ভুলে যাবে না, আবার সমস্যা হবে। আমি আমি কন্ডমটা ব্যবহার করব। ঠিক আছে। নাতিরে কত আশা করে বিয়ে দিলাম, তোমার জন্য সে আশা পূর্ণ হবে না বলে মনে হচ্ছে। আমি কি 1 বছর বাঁচবো? নিশ্চয়ই বাঁচবেন চাচি, আল্লাহ চাই তো অবশ্যই বাঁচবেন। কিন্তু চাচি, নিজের কথা চিন্তা করে নিজের নাতির বউ আর তার অনাগত সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আর সবার মাথা খাইলো রে। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আর সবার মাথা খাইলো রে। বাজন, বুঝতে পারছেন তো যে আমি গান না গালি পরে কিন্তু ওরা লাঞ্চ করে না, গান গালি পরে আপনার গরুর পাল লাঞ্চ করে। সেটাই তো দেখতেছি, আশ্চর্য ঘটনা। যাই হোক মাজন, বেলা অনেক হয়ে গেছে, আপনি বাড়ি যায় লাঞ্চ করে তারপরে চলে আসেন। না রে, তুই বাড়িতে যা, খাবারটা নিয়ে আয়, এখানে বসে খেয়ে ফেলবো না। আচ্ছা মাজন, আমি কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার বুঝতে পারতেছি যে মানে 4 দিন ধরে আপনি বাড়ি যায় লাঞ্চ করতেছেন না, আমার দিয়ে লাঞ্চ আনাচ্ছেন। বিগত 1 বছর ধরে কিন্তু আপনি 12টা বাজলি পরে সেই করে লাঞ্চের জন্য বাড়ি চলে যেতেন। ঘটনা কি? কি করবো রে? বুঝতে পারিছি, আমাকে ভাবি তার বাবার বাড়ি গেছে আজকে 4 দিন, সেই কারণে আপনি বাড়ি যাচ্ছেন না, কারণ আপনার মনটা দিছে না, রাইট? এই যে তোর ভাবির কথা বলতে বলতে সে ফোন দিছে। মনে টান। হ্যালো, বকুল তুমি খাইছো? এই তো না, এখনো খাইনি। পঙ্কি যে খাবার আনবে তারপরে খাবো। তুমি খেয়েছো বকুল? হ্যাঁ খাইছি। তুমি আইসা আমাকে নিয়ে যাও। কেন বলো তো, কিছু হইছে? তুমি তো বললা যে আরো কতদিন থাকবা। বলেছিলাম, কিন্তু এখন আমার তোমার সাথে থাকতে ইচ্ছা করে। তুমি আইসা আমাকে নিয়ে যাও। ঘটনাটা কি বলো তো বকুল? একটা সংবাদ আছে। কি সংবাদ বকুল, বলো দিনই শুনি। আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। আরে আমার কাছে বলতে তোমার কিসের লজ্জা, বল। তুমি বাবা হতে যাচ্ছ। কি বললা? হ্যাঁ বকুল, কালকে হঠাৎ বমি হওয়াতে মা বলল জিনাতারাপুরে খবর দিতে। পরে জিনাতারাবু এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আমার প্রসব পরীক্ষা করেছে। ওরা বলিছে আমি নাকি গর্ভবতী। আমি যে কি খুশি হয়েছি বকুল। তুমি এক কাজ করো, তুমি রেডি হও, আমি এসে তোমারে নিয়ে যাচ্ছি, এখনই আসতেছি। এই পঙ্কি, হ্যাঁ, 5 কেজি মিষ্টির অর্ডার দে। মিষ্টির অর্ডার? মিষ্টির অর্ডার? আচ্ছা, মিষ্টির অর্ডার দিতে গেলো কিসের জন্য, তোরা কিছু বুঝতে পারিস? আমি কিন্তু বুঝতে পারিছি। গুড নিউজ আছে, গুড নিউজ, গুড নিউজ। আচ্ছা জিনাতবু, তুমি যে ইতির স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাচ্ছ, ওই জায়গা কি অনেকগুলো ইনজেকশন দিবে না? ইনজেকশনে ভয় কিসের? তাছাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইতির তো আজকে প্রথম ভিজিট। আজকে ওর শরীরের ওজন নেবে, তাপমাত্রা মাপবে, আর ডাক্তার আপা কিছু উপদেশ দিবে। এই ধরো গর্ভবতী অবস্থায় কি কি মেনে চলতে হবে না হবে এইসব বিষয়ে কিছু উপদেশ। আর এই যে শুনেন, উপদেশ কিন্তু আপনারও মানতে হবে। আচ্ছা, মানব না। এতক্ষণ ধরে খাতায় কি লিখছো বকুল? আরে তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি বসো, আমি হাতের কাজটা শেষ করে আসতেছি। আমার বসা লাগবে না, তুমি বলো কি লিখছো। শোনো, জিনাতবু আমাদের যা যা করতে বলেছেন, আমি তার একটা তালিকা করে রাখতেছি। এত তালিকা করে কি হবি? কি হবি মানে? এটা দরজায় টাঙায় রাখবো।
আর ফটোকপি করে আমাদের ফার্মেও একটা টাঙায় রাখবো, যাতে সবসময় দেখতে পারি, দেখে মুখস্থ রাখতে পারি, আর সবাই রে মুখস্থ করাবো আমি। শোনো, তোমার আমি শুনাই। প্রথমেই হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বকুলের ভিজিট 4 বার। প্রথম ভিজিট 12 থেকে 16 সপ্তাহ, মানে 3 থেকে 4 মাসের মধ্যে। দ্বিতীয় ভিজিট 6 থেকে 7 মাসের মধ্যে। তৃতীয় ভিজিট 8 মাসে। আর চতুর্থ মানে ফাইনাল ভিজিট হবে 9 মাসের সময়। তুমি এমন করলে মানুষ তোমারে পাগল বলবে, সেটা তুমি জানো। পাগল বললে বলুক, আমি নিরাপদ প্রসবের মাধ্যমে আমার একটা সুস্থ বাচ্চা চাই, আর আমার বউটারও সুস্থ রাখতে চাই। তার জন্য যা যা করা লাগে আমি করব। সেটার জন্য কেউ আমার পাগল বললে বলুক, আমারও তো কিছু আসি যায় না। শোনো, এই দেখো আরো আছে। সকল সময় বকুলকে হাসি খুশি রাখতে হবে। বকুলকে একটু বেশি সুষম খাবার, মানে এখন যেটা খাচ্ছ তার থেকে একটু বেশি সুষম খাবার দিতে হবে। বকুলকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। বকুলকে বেশি করে পানি খাতে হবে। এইটা তোমার করতে হবে। আর পরিবারের সবাই মিলে, মানে আমি, দাদি, রূপা, সবাই মিলে তোমাকে সহযোগিতা করব। আমি এই লিস্টটা বানালাম, ওই দরজায় টাঙায় রাখবো। এইখানে যে খাবার দাবারের কথা লেখা আছে সেগুলো সব মুখস্থ কর, পড়। ওমা, এইটা আমি মুখস্থ করে কি করব? এটা তো হচ্ছে যে আমাদের ভাবির ওই যে সেবা যত্ন করার জন্য যে কথাগুলা, সেটাই তো লেখা। আরে বুকা, বাজারে তো যাবি তুই, বাজার থেকে কি কি আনতে হবে সেটা তোর মুখস্থ রাখার দরকার না। নে মুখস্থ কর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ, মাংস, দুধ, ডিমের সাদা অংশ, ডাল, মটরশুঁটি, সিমের বিচি, সবুজ, হলুদ, অন্যান্য রঙিন শাকসবজি, সব ধরনের ফল। বাহ, এটা আমি আস্তে আস্তে মুখস্থ করতেছি। কর কর, মুখস্থ কর। এইসব খাবার নিয়ম করে 3 বেলা তোর ভাবিরে খাওয়াতে হবে। আচ্ছা, তরকারি যে আয়োডিনযুক্ত লবণে রান্না করতে হবে সেটা পড়লি না কেন তুই? ও না না, মানে হ্যাঁ, এই যে তরকারিতে আয়রনযুক্ত লবণ দিয়ে রান্না করতে হবে। বাহ, তরকারিতে আয়রনযুক্ত লবণ দিয়ে রান্না করতে হবে। তরকারিতে তাহলে দরজা ঠিক টানা আছে, দিচ্ছি। যা। কোনো ধরনের কঠিন কাজ, যেমন ধান মাড়াই, ধান ভানা, ঢেকিতে পাট দেওয়া, এই সময় বকুলকে দিয়ে করানো যাবে না। দাদি, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, তুই বল। শোনেন, ভারী কোনো কিছু বকুলরে বহন করতে দেওয়া যাবে না। শরীরে ঝাঁকি লাগে এমন কোনো কিছু তুমি করতে পারবা না, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা দিদি, এটা মন দিয়ে শোনেন। রূপা, তুইও শোন। এই সময় বকুলকে ঝগড়াঝাঁটি বা ধমক দেওয়া যাবে না। দেখছেন ভাবি, আমি কি আপনার সাথে ঝগড়াঝাটি করি? আরে, আমি বলা মাত্র তো তুই ঝগড়া শুরু করে দিলি। একটু চুপ থাক প্লিজ। দাদি, মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ বল। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বকুলরে দেয়া যাবে না, এটা আমার জন্য। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বকুলরে খাওয়ানো যাবে না। হ্যাঁ, পরে দাদি চলো আমার সাথে মুখস্থ করো। হ্যাঁ, কোনো ধরনের কঠিন কাজ, কোনো ধরনের কঠিন কাজ, যেমন ধান মাড়াই, যেমন ধান মাড়াই, ধান ভানা, ধান ভানা, ঢেকিতে পার দেওয়া, ঢেকিতে পার দেওয়া, এই সময় বকুলরে দিয়ে করানো যাবে না। বকুলকে দিয়ে করানো যাবে না। বলো, আবার বলো। বাকাউল্লাহ বকুল তার স্ত্রীর গর্ভে অনাগত সন্তানের প্রত্যাশায় মগ্ন। গর্ভকালীন সময়ে স্ত্রীর জন্যে যা যা সেবার প্রয়োজন তার সবই পালন করছে বাকাউল্লাহ। আপনারাও মনে রাখবেন, গর্ভবতীর সেবা যথাযথভাবে না করলে আপনি একটা সুস্থ সন্তানের বাবা হতে পারবেন না। গর্ভবতীর সেবায় আপনাকে এই বাকাউল্লাহ বকুলের মতোই আন্তরিকভাবে অংশ নিতে হবে। আর মনে রাখবেন, পরিকল্পিত পরিবার মানেই আলোকিত পরিবার, আলোকিত পরিবার মানেই সুখী পরিবার।